এটার মধ্যে বিরাট কোনো যুগান্তকারী ঘটনা তো ঘটেইনি, যেখানে আপনার লজ্জিত হওয়ার কথা সেই বিষয়টাকে নিয়ে যদি আপনি গর্ব করেন, যেমন তৃণমূল প্রায় করে যে 100 দিনের কাজে বাংলা প্রথম। এটার মধ্যে কোনো গর্বিত হওয়ার ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গবাসীর, যে তার যে শাসক সে তার অপকম্ম দুর্নীতি এমনভাবে করেছে যে পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোট দেবে না। তাই ভুয়ো ভোটারটাকে কি করে আঁকড়ে রেখে দেওয়া যায় শেষ অবধি, সেই জন্য তিনি দৌড়েছেন। সেই চোর শিক্ষামন্ত্রীকে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নোটিশ পাঠিয়ে নিযুক্ত করলেন বিধানসভায় 3টে গুরুত্বপূর্ণ কাজ সামলাবার জন্য। 2021 মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন না, বাংলা নিজের মেয়েকে চায়। আর কালকে এই চোর পার্থ চট্টোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ জায়গায় তুলে নিয়ে এসে তিনি প্রমাণ করে দিলেন যে মমতা চেনা চোরকে চায়। দেখুন, এর আগে পরিষ্কার পশ্চিমবঙ্গবাসী জ্বলতো ওনাকে নিয়ে, ওনার মিথ্যেচার নিয়ে। এখন স্বয়ং সুপ্রিম কোর্ট জ্বলছে ওনাকে চোখের সামনে দেখে ওনার মিথ্যেচার নিয়ে। চোরেদের অধিকার ক্ষুণ্ণ হলে তখন চোখের জল ফেলেন। সাধারণ মানুষের, মায়েদের, বোনেদের, গরিবের যখন অধিকার চলে যায়, মান সম্মান চলে যায়, অর্থ চলে যায়, তিনি তখন মুখে তালাচাবি মেরে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুপ্রিম কোর্টে যাওয়া কোনো ইতিহাস ফিতিহাস তৈরি নয়। পরিষ্কার ইতিহাস তৈরি হলো যে একজন ক্ষমতায় টিকে থাকবার জন্য কোন লেভেলে নামতে পারেন। তো এবং আদালত অত্যন্ত সম্মানের সঙ্গে বলে দিলেন যে আপনি অত্যন্ত অযোগ্য, আপনি চেপে যান, আপনার সঙ্গে দামি ভালো লয়ার নিয়ে এসছেন, তিনি জানেন, তাকে বলতে দিন। আদালতে গরিমাকে বজায় রেখে কোন ভাষায়, কোন যুক্তিতে, কোন পড়াশোনায়, কোন তথ্য নিয়ে কথা বলতে হয় ওটি আপনি জানেন না, উনি জানেন। আমাদের এই আমচুরির মতো যে আনন্দ ছিল তার সঙ্গে তৃণমূলী বোকাদের সেই একই আনন্দ দেখতে পাচ্ছি। আপনি ঘুম থেকে উঠে চিটে গুড় মুখে মেখে রাস্তায় হাঁটতে শুরু করলেন, আপনাকে দেখে ভিড় হলো। অনন্যা দেবী লেখা থাকবে আপনার নামের পাশে যে আপনি ইতিহাস তৈরি করে দিয়েছেন। আজকে তো বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করেননি, করেছেন তৃণমূল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ যদি খুব ভালো করে দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো পরিচয়। প্রথম পরিচয়টাই হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু যে মামলা চলছে সেখানে অলরেডি কপিল সিব্বল লড়ছেন, একথা প্রধান বিচারপতি নিজে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এটার মধ্যে বিরাট কোনো যুগান্তকারী ঘটনা তো ঘটেইনি, যেখানে আপনার লজ্জিত হওয়ার কথা সেই বিষয়টাকে নিয়ে যদি আপনি গর্ব করেন, যেমন তৃণমূল প্রায় করে যে 100 দিনের কাজে বাংলা প্রথম। মানে এতটা অভাব, সেখানে মানুষকে 100 দিনের কাজ দিতে হচ্ছে। তার মানে এই রাজ্য সরকার বা তৃণমূল পরিচালিত রাজ্য সরকার অপদার্থ, লোকজনকে জীবিকা দিতে পারছে না। তাই কেন্দ্র সরকারের থেকে আসা যে টাকা সেটাকে নিয়ে 100 দিনের কাজ দিচ্ছেন। এটা কোনো রাজ্যের জন্য আনন্দ নয়, কোনো রাজ্য সরকারের আনন্দ নয়, কোনো শাসক দলের আনন্দ নয়, কিন্তু তৃণমূল কলার তোলে। ঠিক তেমনই ভুয়ো ভোটার কিভাবে রেখে দেওয়া যায় সেটার জন্য রাজ্য সরকারকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মামলার করিয়েছেন সুপ্রিম কোর্টে। আমাদের ট্যাক্সের টাকা যাচ্ছে। আর এবার পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভুয়ো ভোটটাকে যাতে বাঁচানো যায়, 58 লাখ বাদের পর যেভাবে স্ক্রুটিনি চলছে তাতে যাতে তার ভুয়ো ভোট না বাদ যায়, সেই জন্য তিনি দৌড়ে গিয়ে একটা হুড়োগোলতান করতে গেলেন। এটার মধ্যে কোনো রকম গর্ব নেই। তিনি কতটা অসহায়, তিনি কতটা বিপন্ন, পশ্চিমবঙ্গের মানুষ তাকে কতটা চিনে ফেলে কোণঠাসা করে দিয়েছে। এবং তো আমরা দেখতেই পাচ্ছি যে তার সভা সমিতিতে ভিড় হচ্ছে না বলে স্কুলের বাচ্চাদের দিয়ে ভরাতে হচ্ছে, এবং গার্জেনরা মানে ক্ষেপে উঠেছে পশ্চিমবঙ্গে। সো উই নো দ্যাট এটার মধ্যে কোনো গর্বিত হওয়ার ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গবাসীর, যে তার যে শাসক সে তার অপকম্ম দুর্নীতি এমনভাবে করেছে যে পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোট দেবে না। তাই ভুয়ো ভোটারটাকে কি করে আঁকড়ে রেখে দেওয়া যায় শেষ অবধি, সেই জন্য তিনি দৌড়েছেন।
উনি মুখে মিথ্যে কথা বলেছেন যে মানুষের জন্য যাচ্ছি লড়ছি। কে মানুষের জন্য যাচ্ছে লড়ছে? পশ্চিমবঙ্গের, আমাদের এই বাংলার প্রত্যেকটা বাঙালির যখন জীবন জীবিকা শেষ হয়ে গেছে, একবারও কোনো কথা বলেছেন মানুষের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়? কোথাও তিনি দৌড়েছেন? একের পর এক যখন ভুয়ো রেশন চুরি হয়ে যাচ্ছে, মানুষের, গরিব মানুষের চাল ডাল চুরি হয়ে যাচ্ছেন, তার দলের মন্ত্রীরা চুরি করছেন, তিনি তখন একবারও কথা বলেছেন পশ্চিমবঙ্গের মানুষের হয়ে, তার দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে? না। কদিন আগেই পরিষ্কার, যখন আমরা দেখেছি লাগাতারভাবে কয়েক বছর ধরে যেভাবে শিক্ষা চুরি হয়ে গেছে, শিরদাঁড়া ভেঙে গেছে, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, ভুয়ো লোকেরা তৃণমূলের নেতাদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, সে ধরা পড়েছে, জেলে গেছে, এখন অসুস্থতার কারণ দেখিয়ে তিনি জামিনে মুক্ত হয়ে রয়েছেন। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাও কোনো কথা বলেছিলেন মানুষের হয়ে, মানুষের সর্বনাশ করবার জন্য? একটা জাতির মেরুদণ্ড শিক্ষা, বাঙালি অহংকার করতো তার শিক্ষা নিয়ে। উল্টে সেই চোর শিক্ষামন্ত্রীকে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নোটিশ পাঠিয়ে নিযুক্ত করলেন বিধানসভায় 3টে গুরুত্বপূর্ণ কাজ সামলাবার জন্য। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন না, বাংলা নিজের মেয়েকে চায়। আর কালকে এই চোর পার্থ চট্টোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ জায়গায় তুলে নিয়ে এসে তিনি প্রমাণ করে দিলেন যে মমতা চেনা চোরকে চায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছেন, তার মধ্যে একটা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে ভোটারের নাম বাদ যাচ্ছে বা সেইভাবে যে তালিকা তৈরি করে সেখানে তাদেরকে ডাকা হচ্ছে, এই হয়রানিটা যাতে না হয় সেটাকে যদিও বা কিছুটা গুরুত্ব দেওয়া যেতে পারে যে না, এরকমভাবে অনেকেই বিপদের মধ্যে পড়ছেন, সমস্যায় পড়ছেন। কিন্তু দ্বিতীয় যেটা দাবি করছেন যে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী কোনো নাম যেন বাদ না যায়। 2002 সালের ভোটার লিস্টের বহু মানুষ আছে যারা মারা গেছেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নামও বাদ দিতে না বলছেন। তাহলে কি যে কোনোভাবে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্যই মুখ্যমন্ত্রীর এই সওয়াল? খেলা স্পষ্ট, তিনি চান যে 58 লাখ যে ভোট বাদ হয়ে গেছে, কি করে বাদ হলো? মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো বিএলওরা গেছিল, তার সঙ্গে সঙ্গে বিএলএরা ছিলেন। তারা কারা? বিভিন্ন রাজনৈতিক দলের, অন্য কোনো দলের নাই থাকুক, বিএলওদের সঙ্গে বিএলএ মানে তৃণমূল পরিচালিত সরকারের অফিসারের সঙ্গে, যিনি নির্বাচন কমিশনের কাজ করছেন, তার সঙ্গে ঘেঁটি বেঁধে বেঁধে ঘুরত কে সারা দিন রাত্রির? তৃণমূলের বিএলএরা, যারা তৃণমূল কর্মী। এ আমরা দেখেওছি যে এই এসআইআরের কাজ শুরু হবার সময়তে যে এই বিএলএরা বিএলওদের হুমকি ধমকি দিয়ে তৃণমূলের পার্টি অফিসে বসে কাজ করছে, তৃণমূলের নেতার বাড়িতে কাজ করছে, তৃণমূলের কোথায় সুবিধা হয় সেখানে একটা একগাদা ফাইল এনে বলছে নিন এইখানে বসে কাজ করুন। এ আমরা দেখেছি। এ অন্য কোনো রাজ্যে হয়েছে? হয় রাজ্য বানিয়ে দিচ্ছে। দেখুন, রাজনৈতিক দল কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায়, কখনো না কখনো যদি কোনো একটা ভুল চুপ, করাপশান ইত্যাদি প্রভৃতি করে ফেলতেও পারে, কিন্তু একটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কার্যত অপরাধমূলক সরকারে পরিণত হয়েছে এবং সরকারি অফিসারদের বাধ্য করা হয়েছে এই চুরি জোচ্চুরিতে যদি আপনি না থাকেন আপনার প্রাণ এবং পরিবার বিপন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সওয়াল করে বলছেন যে আমরা ন্যায় বিচারের জন্য কাঁদছি, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, ন্যায় বিচার দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদছে, আমি ইসিআইকে চিঠি লিখেছি কিন্তু কোনো জবাব পাওয়া যাচ্ছে না, আমি অত্যন্ত কম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমি আমার দলের জন্য লড়ছি না, আমি লড়ছি বাংলার মানুষের জন্য। দেখুন, এর আগে পরিষ্কার পশ্চিমবঙ্গবাসী জ্বলতো ওনাকে নিয়ে, ওনার মিথ্যেচার নিয়ে। এখন স্বয়ং সুপ্রিম কোর্ট জ্বলছে ওনাকে চোখের সামনে দেখে, ওনার মিথ্যেচার নিয়ে। আমি সাধারণ মানুষ বলে কলকাতা থেকে 200-500 পুলিশ নিয়ে জড়ো হয়ে সাধারণ মানুষ, সকাল বিকেল হাই হাই করে তুমি চিৎকার করছো, তুমি সাধারণ মানুষ। আর প্রথম কথা জায়গা হচ্ছে যে তৃণমূলের কিছু খুচরো উচ্চিংড়ে বিপ্লবীরা তারা বলে বেড়াচ্ছে দেখে যাও মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য। আবার বলছি, মানুষের চাল ডাল চাকরি আবাস লুট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটাও কোনো কথা বলেছে? আনন্দপুরে তো মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্ট জমি, সেখানে জমিকে অবৈধভাবে তৃণমূলের নেতারা পরিষ্কার ভাড়া দিয়ে দিল, লাখ লাখ টাকা রোজগার করলো, অবৈধভাবে তৈরি হওয়া গোডাউন, সেখানে পশ্চিমবঙ্গের মানুষ পুড়ে ছাই হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কোথাও গেছেন? উনি মানুষের জন্য লড়েন, উনি চোরেদের জন্য লড়েন।
উনি ওনার দলে যারা ভোট চোর রয়েছে, যারা মানুষের টাকা পয়সা চোর রয়েছে, তাদের জন্য লড়েন। যে কারণেই তো গতকালকে নোটিশ পাঠিয়ে চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায়ের ওপরেই ভরসা রাখলেন তাকে বিধানসভায় দায়িত্ব দেওয়ার জন্য। উনি সাধারণ মানুষ। তৃণমূল দলের লোকজন বলেছিলেন না গায়ে ওই কালো সামলা চাপিয়ে নাকি হু হা করে প্রশ্ন করবে, না, ঘোড়ার ডিম। পাশে উনি ওনার লয়ারকে নিয়ে বসেছিলেন। অনেকেই জানেন না যে সুপ্রিম কোর্টে মামলা লড়তে গেলে এখানের কোনো কোর্টের কোনো লয়ার দুম করে লড়তে পারবেন না। সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে যে অ্যাডভোকেটরা রয়েছে তাদের আন্ডারে বছরখানেক কাজ করতে হবে বা 3 বছর টানা ল প্র্যাকটিস করতে হবে। তিনি আবেদন করবেন, তারপর কোর্ট যদি মঞ্জুর করে, নিয়ম আছে, লাইসেন্স আছে, তারপর তিনি মামলা প্লিড করতে পারবেন একজন উকিল হিসাবে। আর না হলে যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো মামলা করে, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুনানিতে অংশগ্রহণ করতে পারেন মাত্র। সেটা আপনি, আমি, আমাদের কথা যারা শুনছেন, পাড়ার হাবু কালু পঞ্চা, এটা যে কেউ করতে পারে। উনি সেই পঞ্চাদের দলে পড়েছেন। ওনার দল লাফালাফি করে মূর্খ বানালে তো হবে না। সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে নাটক করেছেন, বিজেপির অফিসার পাঠানো হয়েছে, বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন যেগুলো একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি ভেবেছেন যে পরিষ্কার তিনি যেমন প্রশাসনিক সভায় লোকজনকে বোকা বানান, ওটা সেইরাম জায়গা। সম্মানীয় বিচারপতি যারা ওখানে বসে রয়েছেন তারা তো ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের অবস্থান আজকে কোথায়? চোরেদের রাজ্য বলা হয়। উনি চোরেদের অধিকার ক্ষুণ্ণ হলে তখন চোখের জল ফেলেন। সাধারণ মানুষের, মায়েদের, বোনেদের, গরিবের যখন অধিকার চলে যায়, মান সম্মান চলে যায়, অর্থ চলে যায়, তিনি তখন মুখে তালাচাবি মেরে থাকেন। তাই গরিবের হয়ে, মানুষের হয়ে তিনি ওখানে যাননি। তিনি গরিব মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, তাদেরকে নিজের সরকারি চাকুরি করা অফিসারদের দিয়েই হেকেল করাচ্ছেন, তাদের বিরক্ত করাচ্ছেন, দোষ দিচ্ছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। এবার আপ্রাণ বাঁচাবার চেষ্টা করছেন। উনি বলছেন না যে রাজ্য সরকারি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে অ্যাকসেপ্ট করান, মানে স্বাস্থ্যসাথী কার্ড, যেগুলো স্বরূপনগরে বাংলাদেশিরা যখন এসআইআর করার সময় পালিয়ে যাচ্ছে তখন পরিষ্কার বলছিল আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাই, স্বাস্থ্যসাথী পাই, আমরা ভোটও দিয়েছি। সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছি যে আগুনের স্তূপে পশ্চিমবঙ্গের নিরাপত্তাকে রেখে দিয়েছে। জাস্ট ভোটের লোভে বারবার তারা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী যারা, তাদের ঢুকিয়ে ভোটার কার্ড বানিয়ে দেয়। ভোটার আধার কার্ড যে রাজ্যে এইভাবে জাল হয়, সেই রাজ্যে আধার কার্ডকে দেখেই মান্যতা দেওয়া হবে ভোটারকে, যিনি আমার এখানের কেউই নন। মামলার আবেদনে যে মানে বিষয়গুলো জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো বেশ অদ্ভুত। যেমন 2025 সালের 24শে জুন এবং 27শে অক্টোবর নির্বাচন কমিশনের জারি করা যে এসআইআর সংক্রান্ত নোটিফিকেশন, সেটা বাতিল করতে হবে, মানে সেটা বাতিল করা হোক। 2025 সালের ভোটার তালিকায় পরিপ্রেক্ষিতে 2026 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করানোর জন্য কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এছাড়া তার দাবি সরকারি যা নথি, আপনি এক্ষুনি বললেন সরকারি নথিগুলোকে মানে এখানে এসআইআরের তালিকাভুক্ত করা হোক, এবং একই সঙ্গে মাইক্রো অবজারভার যারা এই সমস্ত মানে গোলমালগুলো ধরে ফেলছেন তাদেরকে অবিলম্বে বাতিল করা হোক। দেখুন, এই সুপ্রিম কোর্ট থেকেই বিচারপতিদের কণ্ঠ থেকে একটা কথা বেরিয়েছিল যে আমরা বুঝতে পারছি এর আগে এই এসআইআর সংক্রান্ত কেসেই যে আপনারা চান না পশ্চিমবঙ্গে এসআইআর হোক। এই প্রত্যেকটি কিন্তু ডকুমেন্টেড। বিচারপতিরা পাল্টে গেলেও, যদি পাল্টে যানও, বিচার প্রক্রিয়ায় যে কথাগুলো লিখিত হয়ে যাচ্ছে সেগুলোকে মেনটেন করাই। এই রাজ্যে চাকরি চুরি কিভাবে পরিষ্কার শাসক দল যুক্ত হয়ে চাকরি চুরি করেছে, কোন চালাকি দিয়ে কয়েকজন নেতা মন্ত্রী তারা জেলের বাইরে রয়েছে, সমস্তটাই কিন্তু সুপ্রিম কোর্ট জানেন। এই রাজ্যে যে রাজ্য সরকারি অফিসাররা তারা নিজেদের যে ডিএ পান না এবং তার ডিএ আটকাবার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আমাদের মানুষের ট্যাক্সের পয়সায় এই কল্যাণ ব্যানার্জি বা কংগ্রেস নেতা কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি, এই কংগ্রেস নেতারাই তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে লড়ছেন, তাই তো তারাই সবটা জানেন যে এই রাজ্যের খবর মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিপার্টমেন্টের মন্ত্রী সেখান থেকে আনন্দপুরের মতো ঘটনা ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিপার্টমেন্টের মন্ত্রী স্বাস্থ্য, সেখানেই অভয়া বা তিলোত্তমাকে হত্যা করে তার প্রমাণ লোপাট করে দেওয়া হয় সরকারি পেরিফেরির মধ্যে। আরও নানাবিধ ঘটনা, কত বলবো, আমাদের দর্শকেরা বোর হয়ে যাবেন, কারণ তারা জানেন, তারাও ওয়েট করছেন কি করে বিদায় দেওয়া যায় এদেরকে, এই তৃণমূলকে।
সো সুপ্রিম কোর্ট কিন্তু খুব ভালো করে জানে যে পশ্চিমবঙ্গ আসলে তৃণমূলের পাল্লায় পড়ে শুধুমাত্র রাজনৈতিক দিক দিয়ে চোরের রাজ্য হয়নি, যেভাবে আবাস বলুন, জব কার্ডের তথ্য বলুন, বাকি সব কিছু চুরি হয়েছে, চাকরি, তাতে রাজ্য সরকার কিন্তু কলুষিত এবং সেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে গেছে। এবং এক্ষেত্রে কিছু অফিসাররা রয়েছেন, তারা যে কোনো ব্যক্তিগত স্বার্থে পড়াশোনা করে সেটাকে জলাঞ্জলি দিয়ে রাজীব কুমারের মতো হয়ে উঠছেন। দুটো রয়েছে, একটা হচ্ছে ফাইল ডাকাতির প্রসঙ্গ, তদন্তে এই দিকে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে দৌড়ে পালিয়ে গেছিল, বেসিক্যালি কয়লা চুরি ঢাকতেই ঢুকেছিলেন, ঠিক আছে। তার সঙ্গে গায়ে গায়ে এটাও পড়েছে, 8 তারিখে পড়েছে। তো ফলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন, যিনি বিভিন্ন চুরি ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অবতীর্ণ হয় এবং বিভিন্ন রকম সুরে এবং আওয়াজে চেঁচান এবং সাংবাদিকদের পছন্দ হলে উত্তর দেন বা উত্তর দেন না, নাহলে চুপ করে থাকেন আর অনেক রকম অঙ্গিভঙ্গি করেন। তিনি বলে দিয়েছেন যে পরবর্তী শুনানির সময় মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেও পারেন, থাকবেনই কথাটা বলেননি। তার কারণ গায়ে গায়ে ওই ফাইল চুরির মামলাটা রয়েছে পরের দিনেই। এত পুলিশ কেন? আমি সাধারণ মানুষ এসব বলে নাটক করে, আমাদের ট্যাক্সের টাকাই তো খরচ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের তো টাকা খরচ হয়নি, আমাদের ট্যাক্সের টাকাই তো এত পুলিশ গেছে দিল্লিতে। কি করতে গেছে? এবং 150 জন লোক, ওই তো বলছি, সঙ্গে আরও আট্টাম পাট্টাম মিলিয়ে দেখবেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জনফোন গেছে। দেখুন না কোন খবরের কাগজের কোনো ওনার কাছের টিভি টেলিভিশন চ্যানেলের বিভিন্ন রকম লোকদের দেখতে পাবেন কার পয়সায় খরচ হচ্ছে, থাকা খাওয়া ইত্যাদি প্রভৃতি চব্যচস্য আমাদের ট্যাক্সের টাকায় গেছেন। নিজের বিদায় যে আসন্ন এই প্রমাণটা তিনি দিয়ে ফেলছেন। তো আজকে আমাদের সবার সামনে পরিষ্কার একটা চিত্র প্রকাশিত হলো, মমতা বন্দ্যোপাধ্যায় জটিলতা তৈরি করে এসআইআরে কিছু ভুয়ো নামকে রেখে দিতে চাইছেন লিস্টে, যেগুলো ক্লিন না হয়। আর আমরা ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবঙ্গের যে কোনো সুস্থ মানুষ নির্বাচন কমিশনের মতোই চাইছি পরিষ্কার যোগ্য ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার লিস্ট। দেখুন, ডকুমেন্ট যদি আমার ভুল থাকে, আমরা যদি অসচেতন হই, আমরা প্লেনে চড়তে পারি না, এয়ারপোর্টে আটকে যাই, ট্রেনে উঠতে পারি না যদি না মান্থলি বা টিকিট নিয়ে উঠি। প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট কাগজপত্র রয়েছে। আর তৃণমূল মানুষকে এই ধারণা দিয়েছিল, আমরা আছি, আমাদের এখানে তো লাগবে না, পশ্চিমবঙ্গে যা করো আমাদের পয়সা দিলেই মিটে যাবে। এখান থেকে পশ্চিমবঙ্গে যে সাধারণ মানুষ, তাদেরও একটা না মানসিকতা চূড়ান্ত ক্ষতি করে দিয়েছে তৃণমূল। আজকে তাঁরা বুঝতে পেরে গেছেন এরা কি সর্বনেশে। সো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুপ্রিম কোর্টে যাওয়া কোনো ইতিহাস ফিতিহাস তৈরি নয়, পরিষ্কার ইতিহাস তৈরি হলো যে একজন ক্ষমতায় টিকে থাকবার জন্য কোন লেভেলে নামতে পারেন। আপনাকে একটু আগে একটা প্রশ্ন করেছিলাম যে এই বিএলএ বা বিএলও যারা রয়েছেন, তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা শুনিয়ে যাদেরকে ডাকছেন, তারা কিন্তু এই আধার কার্ডটাকেই প্রামাণ্য হিসেবে নিতে চাইছেন, কোনো সেন্ট্রালের নথি বা পাসপোর্টকেও প্রামাণ্য হিসেবে ধরতে চাইছেন না। তো সেই বিষয়েই প্রশ্নটা আসছে যে এসআইআর সংক্রান্ত ইতিমধ্যেই 13টি নথিকে দিয়ে দেওয়া হয়েছে, নিজের নির্বাচন কমিশন বলে দিয়েছে। তারপরেও রাজ্যের নথি গ্রহণ করবার জন্য আবেদন করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদন করছেন। এবং বাংলাতে যখন জাল আধারের ছড়াছড়ি, সেখানে দাঁড়িয়েও শীর্ষ আদালতে আধারকে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করবার আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর থেকে তো পরিষ্কারভাবে প্রমাণিত হচ্ছেন যে হয় কিছু ঢাকতে চাইছেন অথবা অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছেন। এটা স্পষ্ট, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে স্পষ্ট যে আমার রাজ্যে পাসপোর্ট বলুন, আধার বলুন, ভোটার বলুন, ভুরি ভুরি তৈরি হয় এবং জাল হয়। মিডিয়াতে দেখে দেখে আমাদের মানুষের চোখ পুচে গেছে। আর যেটা ভুয়ো সেটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মানে যে ভুয়োগুলো বানিয়ে দিয়েছেন পয়সা নিয়ে, যে ওটাকেই বলুন যে মাপকাঠির মধ্যে এটা জুড়ে যাওয়া হবে। দেখুন, সুপ্রিম কোর্ট কখনো পর্যন্ত নিদান দিয়ে দিতে পারেন না। তারা তাদের মতামত জানাতে পারেন আর একটা সাংবিধানিক নিরপেক্ষ জায়গাকে, অর্থাৎ নির্বাচন কমিশনকে।
এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে এইগুলোই হয়, এই খবর আমাদের সম্মানীয় বিচারপতিরা রাখেন না, আমাদের মতো ছোটোখাটো মানুষ, আপনি আমি আমরা সবাই আমাদের দর্শক রাখি। এটা কি হতে পারে? আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট যখন ফাইনাল তাদের রায়দান করবেন, এখন তো শুনানি চলছে, মানে কথা শোনার পালা চলছে, সেখানে নিশ্চয়ই রিফ্লেক্টেড হবে। আর যদি না হয় তো তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আদালতের যে গরিমা রয়েছে, আদালতের ওপরেই যে শেষ আস্থাটুকু রয়েছে, সেটা কিন্তু বিপন্ন হবে। আমার মনে হয় এটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় যে বিচারপতিরা রয়েছেন তারাও নিশ্চয়ই জানেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিজের কথা রাখতে চাইছেন, বিচারপতিরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন যে আপনাদের আইনজীবী রয়েছেন, তিনি যথেষ্ট দক্ষ এবং তাদের কথাই আমরা শুনবো। প্রশ্নটা হচ্ছে যে আইনজীবীরা এর চেয়ে, মানে যারা বসে রয়েছেন মানে একেবারে বিচারকের আসনে, তারা এর চেয়ে বেশি অভদ্রভাবে কিছু বলতে পারবে না, যথেষ্ট ভদ্রভাবে বলেছেন, কিন্তু তারপরেও কি সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন না? ছোটবেলায় না একটা কথা শুনতাম, হারলেই কি হারুঙ্গা, খামচে খুমচে জিতুঙ্গা। খুব হাসতাম নিজেরাই বলে। দুর্নীতির চাদরে ঢেকে নিজেকে আড়াল করে বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি আদালতে যখন কথা বলার সুযোগ পেয়েছেন দেশের একজন নাগরিক হিসেবে, মানে যিনি, আবার বলছি, যিনি সুপ্রিম কোর্টে কোনো মামলা করেন সাধারণ পরিচয় দিয়ে, আদালত চাইলেই পরিষ্কার তিনি এই সওয়াল জবাবে অংশ নিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যে শাপলা ওঠেনি আইনজীবী হিসেবে, যে তিনি মামলা লড়বার কোনো যোগ্যতাতেই যাননি, তৃণমূলের যে উচ্চিংড়িরা লাফাচ্ছিল তাদের সঙ্গে সঙ্গে সারা দেশ দেখে নিয়েছে, যে খবরটাকে খাওয়ানো হচ্ছিল এইবার তিনি বলে আর কি যা হচ্ছিল। তো এবং আদালত অত্যন্ত সম্মানের সঙ্গে বলে দিলেন যে আপনি অত্যন্ত অযোগ্য, আপনি চেপে যান, আপনার সঙ্গে দামি ভালো লয়ার নিয়ে এসছেন, তিনি জানেন, তাকে বলতে দিন। আদালতে গরিমাকে বজায় রেখে কোন ভাষায়, কোন যুক্তিতে, কোন পড়াশোনায়, কোন তথ্য নিয়ে কথা বলতে হয় ওটি আপনি জানেন না, উনি জানেন। এর থেকে আর কিভাবে বলবেন সম্মানীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা? এবং প্রধান বিচারপতির আদালত কক্ষে আজকে অস্বাভাবিক ভিড় ছিল এবং এই বিষয়টা নিয়ে, কারণ এইটা একটা অভিনব মামলা যেখানে সারা দেশ তাকিয়েছিল যে একজন মুখ্যমন্ত্রী কী কাণ্ড আজকে করছেন সুপ্রিম কোর্টে গিয়ে, সেটা নিয়ে তৃণমূলপন্থীরা যে কথাগুলো বলছেন তার মধ্যে একটা হচ্ছে, তৃণমূল বলছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানেই যাবে ওনার পেছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে। দুই, এই যে আজ মুখ্যমন্ত্রী তিনি 100তে 500 পেয়েছেন, উনি যা যা পয়েন্ট দিয়েছেন সেগুলো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, গুরুত্ব স্বীকার করেছে, হস্তক্ষেপ করেছে, ইলেকশন কমিশনকে নোটিশ ধরিয়েছেন, এগুলো বিরোধীরা দেখুক, শিখুক। 2 নম্বর হচ্ছে এটা। 3 নম্বর হচ্ছে তৃণমূল এটাকে ঐতিহাসিক মুহূর্ত বলছে, যেখানে শুনানির পর বিচারপতিদের সামনে মুখ্যমন্ত্রী বলছেন সেফ ডেমোক্রেসি, সেফ বেঙ্গল। এই হচ্ছে আজকে সারা দিন ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক স্ক্রল করলে এই হচ্ছে শুধুমাত্র খবর, তৃণমূলীদের মানে দাপট এবং উচ্ছ্বাস। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে আবার এই প্রসঙ্গে চলে যাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঠ ফাঁকা, জনসভার তৃণমূল কর্মীরাই আসছেন না, বাচ্চাদের দিয়ে মাঠ ভরাতে হচ্ছিল বা ক্যামেরার মুখ ঘুরিয়ে রেখে দেওয়া হচ্ছিল। অর্থাৎ তৃণমূল কর্মীরা বুঝেই গেছেন যে এ সরকার আর থাকবে না, মানুষের আস্থা এদের ওপরে চলে গেছে, হিন্দু মুসলমান কেউ ভোট দেবে না, এই অবস্থায় ভেঙে পড়েছিল তারা। এবং তারা বিকল্প কি করা যায় ভাবনা চিন্তা শুরু করেছিল, মনে মনে ভাবছিল আজ যাই করি তৃণমূল তো নয়, বাড়িতে বসে যাব, তৃণমূল তো নয়, কারণ পাবলিক যদি খেপে যায় তো তাহলে আমাদের করুণ অবস্থা আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অঙ্ক ছিল যে কি করে তাদের বাড় খাইয়ে চার্জ আপ করা যায়, তাই তাদের জন্য এই নাটকটি। এবং সেই নাটকে যারা বাড় খেলো, ঈশ্বর তাদের সুবুদ্ধি দিন, এর বাইরে তো আর কিছু বলতে পারবো না। যে এখানে এমন কোনো রকম কথাই সুপ্রিম কোর্ট বলেননি যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভেজাল ভোটকে বাঁচাবার যে চেষ্টা তার পক্ষে, কিচ্ছু বলেননি। তিনি কমিশনের কাছে, দুপক্ষকেই জিজ্ঞেস করবেন, কমিশনের কাছে পরিষ্কার তথ্য চেয়েছেন। কমিশন জানিয়েছে যে পর্যাপ্ত সরকারি অফিসার দেওয়া হচ্ছে না, এবং আপনারা জানেন যে যে রাজ্য সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এসআইআর এর কাজে নিযুক্ত হয়ে নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজগুলো করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দেওয়া পদ্ধতি মেনে চাকরি বাঁচাবার ভয়েতে,
তাদের মাইনে মানে পয়সা করিও তারা যে ইনসেন্টিভ পান সেটাও ঠিকঠাক করে দেওয়া হচ্ছিল না, অর্থাৎ ওদেরকেও বিরক্ত করো। সুন্দর চক্র। এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন যে দক্ষ অফিসার কিছুতেই কোঅপারেট করছে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। উল্টে বেশ কিছু জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মীদের অফিসার বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বিভিন্ন রকম বিষয় তো আলোচিত হয়ে তো উঠে এসেছে। তারপরেও যারা জেগে ঘুমোতে ভালোবাসে, সূর্যকে চাঁদ বলতে ভালোবাসে, ঈশ্বর তাদের আশীর্বাদ করুন। আজকে তৃণমূলীরা যেটা বলছে যে আজকে নাকি যে ইলেকশন কমিশনের যারা আইনজীবীরা ছিলেন, মুখ্যমন্ত্রীর ঝড়ের সামনে তারা একেবারে নাজেহাল হয়ে পড়েছিলেন এবং নৈতিক জয় পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, তিনি তার কর্মীদের কিভাবে উজ্জীবিত করবেন, কোন কোন মিথ্যে কথা বলে, এটা তাঁর আনন্দ, বা কোন কোন অভিনয় করে। ওদের মাথায় রেখে দেওয়া উচিত যে ভোটটা দেবে সাধারণ মানুষ, তারাই সার্কাসটা দেখছে এবং তারা খুশি নয়। তৃণমূল কর্মীরা ভোট লুট করবার জন্য ঘুরঘুর করবেন ইলেকশনের সময়, লোকজনকে চমকাবার চেষ্টা করবেন, যদিও বা তা হবে না। এটাই তাদের আনন্দ। এটা কেমন আনন্দ জানেন? আমি ছোটবেলায় আমাদের বাড়ির পাশে একটা বিরাট বড় আম গাছ ছিল। আমরা ক্লাবের ছেলেরা আম পাড়তে যেতাম এবং গাছে ঢিল মারতাম, আম পড়তো। বাড়ির যারা মালিক চিৎকার করতো, কে রে বলে দৌড়ে তারা আম বাগানে যাওয়ার আগেই আমরা পাঁচিল টপকে আম নিয়ে চলে আসতাম এবং পরিষ্কার যারা নোবেল পেয়েছে এই টাইপের হাবভাব করতাম। অর্থাৎ আমরা ছিলাম আম চোর। তা আমাদের এই আম চুরির মতো যে আনন্দ ছিল, তার সঙ্গে তৃণমূলী বোকাদের সেই একই আনন্দ দেখতে পাচ্ছি। দুটো পক্ষ দুরকম কথা বলছে। আজকে যে ঘটনা, আজকে যে বলতে পারা যায় নাটক হলো সুপ্রিম কোর্টের এজলাসে, সেটা দেখে দুপক্ষ দুরকম কথা বলছে। তৃণমূলীরা বলছে যে আজকে ইতিহাস তৈরি করলেন মুখ্যমন্ত্রী, ভারতের ইতিহাসে একটা নতুন চ্যাপ্টার তৈরি হলো। এবং অন্যদিকে একদল বলছে যে সুপ্রিম কোর্টের এজলাসকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেও রাজনৈতিক ময়দান বানিয়ে ছাড়লেন। এখন প্রশ্নটা হচ্ছে, তৃণমূল প্রচার করে বেড়াচ্ছে যে সুপ্রিম কোর্টে আজকে মুখ্যমন্ত্রী যে ঝড়টা তুললেন সেটা ভোটের আগে তৃণমূলকে নতুন করে একটা অক্সিজেন দিল। এটা কি আপনি মানবেন? ধরুন, আপনি ঘুম থেকে উঠে চিটে গুড় মুখে মেখে রাস্তায় হাঁটতে শুরু করলেন, আপনাকে দেখে ভিড় হলো। অনন্যা দেবী লেখা থাকবে আপনার নামের পাশে যে আপনি ইতিহাস তৈরি করে দিয়েছেন। তো যদি এটাকে দেখে কিছু বোকা যদি উল্লাস করে, তাদের জন্য করুণা হওয়া উচিত, মায়া হওয়া উচিত। তারা এই আনন্দেই থাকুক। এটাই বলবো যে রায় মানে বক্তব্য যেদিন জানাবেন সেদিনই সবটা সামনাসামনি আসবে।